গীতার কাণ্ড দেখে অবাক হলো মেহেক আর অঙ্কিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জিকে যে কাজটা দিয়েছে গীতা, অগ্নিজিৎ মুখার্জি মন দিয়ে সেই কাজটাই করতে থাকে আর বলে, এই যে বন্নি, বলছি পরম কোথায়? বন্নি তখন বলে, আপনার ভাই তো চলে গেছে কাজে, কতবার করে বললাম যে আজকে যেও না, কিন্তু কোনো কথাই শুনলো না। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি পরমকে বলবো ও কি তোমাকে মেকআপের জিনিসপত্র কিনে দিচ্ছে না ঠিক মতন? না না, এটা কি মেকআপ হয়েছে বন্নি? আমি তো জানতাম যে তুমি খুব সুন্দর করে মেকআপ টেকআপ করো, এখন এসব কি করেছো? তোমার মুখটা একবার আয়নায় দেখো তো কেমন লাগছে। তখনই বন্নি বলে, কেন দাদা, ভালো লাগছে না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে যে না, ভালো লাগছে না, ঠিকঠাক করে মেকআপটা করো, তবেই তো খুব সুন্দর লাগবে, তাই না? তখনই অগ্নিজিৎ মুখার্জির এই টোপটা গিলে নেয় বন্নি আর সেইভাবেই মেকআপ করতে শুরু করে। এদিকে অঙ্কিত আর মেহেক এসে যেতেই গীতা বরণ করছে অঙ্কিত আর মেহেককে। বরণের আওয়াজ শুনে তো চলে যাচ্ছিল রাকা। তখনই প্রলয় আটকে দেয় রাকাকে আর বলে, আরে রাকা, তুমি এত তাড়াহুড়ো করে যাচ্ছটা কোথায়? রাকা তখন বলে, আরে অঙ্কিত আর মেহেক চলে এসেছে। আরে মেয়েগুলো কেমন দেখো, একবারও ডাকলেও না পর্যন্ত। তখনই আটকে দিচ্ছে প্রলয় আর বলে, আরে দাঁড়াও না, আজ তো তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তোমার দিক থেকে চোখই সরানো যাচ্ছে না, তোমাকে এতটা ভালো লাগছে। তখনই রাকা বলে, তুমি আমাকে হঠাৎ করে এইভাবে প্রশংসা করছো, কি ব্যাপার বলো তো? তখনই প্রলয় বলে, আরে বাবা, আমি কি নিজের বউকে প্রশংসাটুকুও করতে পারবো না? রাকা বলে, না না, সেটা তো তুমি অবশ্যই পারবে, আসলে হঠাৎ করে প্রশংসা করছো তো তার জন্যই। প্রলয় রাকার সাথে রোম্যান্সে মেতে ওঠে। রাকার তো খুবই ভালো লাগছে আর বলছে, কতদিন পর তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরলে বলো তো? প্রলয় মনে মনে ভাবে, গীতা নেহাত বলল, না হলে তোমাকে ভালোবাসার কোনো ইচ্ছেই আমার ছিল না। এরপরই অঙ্কিত বলে, যাক বাবা, দিরাগমনের এই নিয়মটাও ঠিকঠাকভাবে পালন করা হয়ে গেল। গীতা তখন বলে, যাও এবারে তুমি ওই সার্ভেন্ট কোয়ার্টারে চলে যাও। আর এটা শোনার পরেই অঙ্কিত বলে, হ্যাঁ, শেষে আমাকে এই জায়গায় থাকতে হবে? আমার বাবা যদি শুনে না আমাকে মারবে। তখনই মেহেক বলে, ও গীতা বৌদি, তুমি অঙ্কিতকে এখন ওই ঘরটাতে পাঠাবে, ওই ছোট্ট ঘরটাতে? তখনই গীতা বলে, কি করব বলো, আমরা তো একটা বড় যুদ্ধে নেমেছি, আর এই যুদ্ধটা জিততে হলে এইটুকু কষ্ট তো আমাদেরকে করতেই হবে, না হলে যে আর কোনো উপায় নেই। তখনই অঙ্কিত ভাবে, এটা খুবই একটা খারাপ কিছু হতে চলেছে, আমার ভাবলেও কেমন যেন অবাক লাগছে। অঙ্কিত বলে, আমি যাব না, আমি বরং মেহেকের ঘরে যাই। তখনই গীতা বলে, না 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 না, মেহেকের ঘরে গেলে হবে না, তোমাকে ওই কোয়ার্টারেই যেতে হবে। এরপরে অঙ্কিত সেখানে চলে যায় আর তখন গীতা বলে, মেহেক, তুমি বরং ঘরে চলে যাও, বুঝলে, এখানে আর বেশিক্ষণ দাঁড়িও না, বলা যায় না কখন আবার কৃপান আর পদ্ম চলে আসবে। এরপরেই চলে যায় মেহেক উপরে। তখনই গীতা বলে, কি ব্যাপার, তুই এইভাবে কি দেখছিস? গিনি তখন বলে, কি শুরু করেছিস তুই? কি শুরু করেছিস, কেন করছিস এই জিনিসগুলো? এরপর পদ্ম যখন কোনো ব্যাগ নিয়ে আসবে না, আমি সেটা ভালো করে সার্চ করব। গীতা বলে, না, তুই সার্চ করবি না, তোর সার্চ করার কোনো অধিকার নেই দিদি, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। তখনই গিনি বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না, সবাইকে বলে দেব অঙ্কিতের সাথে আসলে বিয়ে হয়েছে মেহেকের, আর কৃপানের সাথে বিয়ে হয়েছে পদ্মর। বুঝতে পারছিস বাড়িতে কি ঝড় উঠবে? তখনই গীতা বলে, তুই যদি এই কাজটা করিস তাহলে আমি ভুলে যাব তুই আমার দিদি। তুই জানিস না আমি কি করতে পারি আর আমার ক্ষমতা ঠিক কতটা, তুই জানিস তো আমাকে, আর নিশ্চয়ই চিনিসও। গিনি তখন বলে, তুই এইভাবে সবাইকে ভুল বোঝাতে পারিস না। গীতা বলে, পারি, আমি সব কিছুই করতে পারি। এর মধ্যেই কৃপান আর পদ্ম চলে এসেছে। পদ্ম এসে ডাকতে থাকে আর বলে, উকিল দিদি। তখনই গীতা বলে, ওই তো কৃপান চলে এসেছে। এরপরেই তখন অগ্নিজিৎ মুখার্জিকে বন্নি জিজ্ঞেস করে, দাদা এবারে সাজটা ঠিক আছে তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে, এই পৃথিবীতে তুমি এক পিসই রয়েছো, বলেই চলে যায়। বন্নি তখন ভাবে, কেসটা ঠিক কী হলো, মানে দাদা কি আমাকে ছোট করলো নাকি বড় করলো? এরপর অগ্নিজিৎ মুখার্জির কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছিল গীতা, বরণ ডান। সেই জন্যই অগ্নিজিৎ মুখার্জি ঘর থেকে বেরিয়ে যায়। রাকা তো প্রলয়কে জড়িয়ে ধরছে আর তখন প্রলয়কেও একটা মেসেজ করে দেয় গীতা যে অপারেশন সাকসেসফুল। প্রলয় তখন বলে, আরে চলো, ম্যাক চলে এসেছে, ওকে বরণ করতে হবে না। এই বলে প্রলয় বেরিয়ে যায়। রাকাও বুঝতে পারে না হঠাৎ করে প্রলয়ের হলোটা কি। এর মধ্যেই কৃপান আর পদ্মকে দেখে তখনই বন্নি বলে, ও মা, এ কি, পদ্ম কি করছে এখানে? আরে মেহেক কোথায়? কৃপান তখন বলে, কেন ও এই বাড়িতে আসেনি? এরপরেই গীতা বলে, এসেছো তো, খুব রাগ করেছে, কি করেছো তুমি জামাই? কৃপান আর কিছু বলতে পারছে না। তখনই কৃপান বলে, আমি আমার বউয়ের কাছে যাব, একটু বরণটা তাড়াতাড়ি সেরে ফেলুন না। গীতা তখন বলে, সে তো সারবই। বন্নি বলে, কিন্তু গীতা, তুমি একটু আগে কাকে বরণ করলে? গীতা বলে, কেন,
আমি তো মেহেককে বরণ করলাম। বর্ণি তখন বলে, মেহেককে বরণ করলে মানে? তুমি মেহেককে আর কৃপানকে আলাদা আলাদা বরণ করছো? এর মধ্যেই গীতা বলে, কি করব, মেহেক আর কৃপান তো আর একসাথে আসেনি, সেই জন্যই তো ঝামেলাটা হলো। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, এই যে কৃপান, তুমি আমার মেয়ের সাথে কি করেছো? হ্যাঁ, ও একেবারে রাগ করে ওপরে গিয়ে দরজা দিয়েছে, গন্ডগোল তো কিছু একটা তুমি করেছো। আর এটা শোনার পরে অবাক হয়ে যায় কৃপান আর বলে, না না, মেহেককে আমি খুব ভালোবাসি, মেহেককে আমি এক্ষুনি রাগ ভাঙিয়ে দেবো মেহেকের। তখনই গীতা বলে, সে তো তুমি ভাঙাবে, তার আগে বরণটা করতে হবে। এরপরেই বর্ণি প্রথমে বরণ করে, তারপর বরণ করে রাকা। এরপর গীতাকে বরণডালাটা দেয়। গীতা বরণ করতে থাকে কৃপানকে। কৃপানকে বরণ করা হয়ে গেলে পদ্মকে বরণ করতে শুরু করে। তখনই রাকা বলে, এ কি, তুমি আবার পদ্মকে বরণ করতে যাচ্ছ কেন? গীতা বলে, এ বাবা, ভুল হয়ে গেছে, আসলে পাশেই তো দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। এরপরেই মেহেকের খোঁজে যাবে বলে ঠিক করেছে কৃপান, আর বলে, মেহেক কোথায় রয়েছে? ঘরে। আমিও যাব। গীতা বলে, তোমার ঘরের ব্যবস্থাটা মেহেকের ঘরের পাশের ঘরে করা হয়েছে। রাকা বলে, ওরা তো দুজন স্বামী স্ত্রী, ওরা কি আলাদা আলাদা থাকবে নাকি? গীতা বলে, মেহেকের যা রাগ হয়েছে, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে মেহেক এত সহজে আর দরজা খুলবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, একদম ঠিক কথা, আমার মেয়ে এত সহজে দরজা খুলবে না, ওর অনেক রাগ হয়েছে। তখনই গিনি বলে, এই ন্যাকামোটা জাস্ট অসহ্য লাগছে, ইচ্ছে করছে সবাইকে বলে দিই যে অঙ্কিতের সাথে মেহেকের বিয়ে হয়েছে, কৃপানের সাথে নয়। বাড়ির মানুষগুলো এতটা বোকা, কিছুই বুঝতে পারছে না। প্রলয় তখন বলে, সত্যি গীতা, তোমার বুদ্ধির তুলনা যতই করি না কেন ততই কম হয়ে যাবে, তুমি জিনিয়াস। এদিকে অঙ্কিত তো ঘরে রয়েছে আর ভাবে, এই রকমভাবে কতক্ষণ থাকবো, বিয়ে করেছি, বউ নেই, আর সমস্ত হিসাবই গন্ডগোল হয়ে যাচ্ছে। এদিকে কৃপান এসে বারবার করে ডাকতে থাকে আর বলে, মেহেক, একবার অন্তত দরজাটা খোলো, তুমি এই রকমভাবে দরজা দিয়ে রাখলে আমার খুব খারাপ লাগে। এদিকে মেহেক তো অঙ্কিতের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। আর তখনই অঙ্কিত বলে, আবার ডিস্টার্ব করতে চলে এসেছে ওই কৃপান, আর তো সহ্য হচ্ছে না, কতদিন পরে যে এই ঝামেলাটা মিটবে আমি শুধু সেটাই ভাবছি। মেহেক তখন বলে, আর একটু সময় অপেক্ষা করে, হয়ে যাবে, আজকেই তো সমস্ত পর্দা ফাঁস হয়ে যাবে, প্রমাণগুলো হয়তো নিয়ে এসেছে সাথে করে পদ্ম। এরপরে কৃপান তখন বলে, কি হলো মেহেক, তুমি দরজাটা খুলবে না? এরপর মেহেক ভাবে, দরজা খুলবো না। তখনই গীতা বলে, দেখেছো তো জামাই, আমরা তোমাকে বললাম যে এইভাবে মেহেক দরজা খুলবে না, মেহেকের রাগ তো তুমি জানো না, তাই তুমি এই জিনিসগুলো করছো, তুমি দয়া করে ঘরে যাও। কিন্তু কৃপান কোনোভাবেই ঘরে যেতে চায় না। এর মধ্যেই ভজন মিত্রও চলে এসেছে। ইলিন তো অঙ্কিতকে খাবার দিতে গিয়ে প্রায় ধরা পড়ে গেছে। তখনই কৃপান আর ভজন মিত্তির বলে, এই ঘরে কে আছে? সবাই তো সন্দেহ করতে শুরু করে। গীতা তখন বলে, সর্বনাশ, অঙ্কিত পারবে তো সামলাতে? তখন ইলিন অঙ্কিতকে ফোন করে বলে দেয়, দরজা তুমি খুলবে না। ভজন মিত্তিরা দরজা ধাক্কা দিতে থাকে, দরজা ভেঙেই ফেলে। ঘরে ঢুকে যা দেখে সেটা দেখার পর তো অবাক, আর গীতাও পুরোপুরি অবাক হয়ে গেছে।